আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দেব। আজকে আমরা চতুর্ভুজের 11 নম্বর ক্লাস করব। আজকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা শিখব আমরা যে সামান্তরিকের যে একটা বেসিক ফর্ম দেখছিলাম, আর সেই সামান্তরিকের বেসিক ফর্ম থেকে আরো তিনটা আসছিল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আর কি রম্বস, তাই তো? এই তিনটাও কিন্তু সামান্তরিক, সবাই সামান্তরিক। হ্যাঁ, তো এদের কিছু বৈশিষ্ট্যগত মিল আছে, কিছু কিছু বৈশিষ্ট্যের মিল নাই, মানে কম্পেয়ার করবো এদের বৈশিষ্ট্যের মধ্যে কম্পেয়ার। ঠিক আছে, তার মানে আজকে আমরা সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বসের মধ্যে কি, রম্বসের বৈশিষ্ট্যের মধ্যে কি তুলনা তুলনা করে করে শিখবো, যাতে আমাদের মনে থাকে। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। দেখেন, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ থিওরি পড়াবো যা পরীক্ষাতে প্রচুর আসে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা যে বৈশিষ্ট্যটা লিখবো সেটা হচ্ছে, দেখেন, আচ্ছা, এটা একটা সামান্তরিক, খেয়াল করেন প্লিজ। এটা হচ্ছে একটা সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিক। ওকে, এটা হচ্ছে একটা আয়ত। আয়ত, হ্যাঁ, এটা হচ্ছে একটা রম্বস, আর এটা হচ্ছে একটা বর্গ। এটা হচ্ছে একটা বর্গ। এই যে আমরা চারটা চতুর্ভুজ আঁকাইছি, এই চারটা চতুর্ভুজের কিছু কিছু বৈশিষ্ট্য, হ্যাঁ, কিছু বৈশিষ্ট্যের মিল আছে, আবার কিছু বৈশিষ্ট্যের কি অমিল আছে। তার মানে এই চারটার কম্পেয়ার করে করে পড়বো। প্রথমে আমরা দেখব যে এই যে সামান্তরিক, এর যদি দুইটা কর্ণ আঁকাই, দেখেন এর কর্ণ, তাই এটার নাম দিলাম আমরা এবিসিডি সামান্তরিক। হ্যাঁ, এটা হচ্ছে এবিসিডি বর্গ, সরি আয়ত। এটা হচ্ছে এবিসিডি রম্বস। ওকে, আর এটা হচ্ছে এবিসিডি বর্গ। আচ্ছা, তো আমাদের এখানে একটু তাকাবেন প্লিজ। এই যে দুইটা কর্ণ, এটা হচ্ছে এসি কর্ণ, এর নাম দিব আমরা ডি1। হ্যাঁ, বা এসি কর্ণই দিতে পারেন, সমস্যা নেই, ডিতে ডায়াগোনাল। এটা হচ্ছে বিডি কর্ণ, এটার নাম হচ্ছে ডি2। এই যে এটা হচ্ছে এসি কর্ণ, হ্যাঁ, এসি কর্ণ, এর নাম দিলাম হচ্ছে ডি1। এটা হচ্ছে বিডি কর্ণ, এর নাম হচ্ছে ডি2। এই যে এটা হচ্ছে এসি কর্ণ, এটা হচ্ছে বিডি কর্ণ, এর নাম ডি1, এর নাম ডি2। হ্যাঁ, এটা হচ্ছে এসি কর্ণ, এটা হচ্ছে বিডি কর্ণ, হ্যাঁ, এর নাম ডি1, এর নাম ডি2। ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে সামান্তরিক, এই সামান্তরিকের যে দুইটা কর্ণ দেখতে পাচ্ছেন, সবাই একটু তাকান। এখানে এসি কর্ণের দৈর্ঘ্য দেখেন, দেখেই বোঝা যাচ্ছে, আপনি মুখস্থ করবেন না, কিন্তু পিক্টোরিয়ালি বিষয়টা ফিল করার চেষ্টা করবেন। এখানে কিন্তু দেখেই আমরা বুঝতে পারতেছি যে এসি কর্ণের দৈর্ঘ্যটা কি বড় না? এটা বড় না? ইয়েস, বড়। আর এই বিডি কর্ণটা কিন্তু একটু ছোট। তার মানে এই কর্ণ দুইটার দৈর্ঘ্য কিন্তু সমান না। তার মানে সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয়। তার মানে কর্ণ এসি ইজ নট ইকুয়াল টু কর্ণ বিডি। এই যে এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য। এক এক করে আমি মানে প্রত্যেকটার বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য ধরবো, সেই বৈশিষ্ট্যটা চারজনের কেমন সেটা আমরা এখানে কি আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের এই যে এসি কর্ণ আর এটা হচ্ছে বিডি কর্ণ, এই কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান। আয়তক্ষেত্রের কর্ণ দুইয়ের দৈর্ঘ্য সমান, তার মানে এসি ইজ ইকুয়াল টু বিডি। কিভাবে সমান হয় এটা আমরা আয়তক্ষেত্রের ক্লাসে কিন্তু দেখাইছি, যে এই কর্ণের দৈর্ঘ্য আসে √a² প্লাস b², আবার এই কর্ণের দৈর্ঘ্য আসে কি √a² প্লাস b²। আচ্ছা, এই যে এটা রম্বস, এই রম্বসের কর্ণ কিন্তু দেখেন, এই এসি কর্ণটা কি দেখে বড় মনে হচ্ছে না? ইয়েস। আর এই বিডি কর্ণটা কি ছোট না? ইয়েস। তার মানে এখানেও কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয়, তার মানে এসি নট ইকুয়াল টু কি বিডি। এখানে কি বর্গ, এই বর্গের এটা হচ্ছে এসি কর্ণ, এটা হচ্ছে বিডি কর্ণ। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রেও দেখেন, এখানে দেখে বোঝা যাচ্ছে কিন্তু এই কর্ণ দুটা কি সমান। এর কিন্তু প্রমাণও আছে, আমরা কিন্তু প্রমাণও করে দিছি। এই যে এই বর্গের প্রত্যেক বাহু এ হলে এই কর্ণের দৈর্ঘ্য হয়, প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য হয় √2a, মনে আছে?
তার মানে এখানে কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য মানে এসি ইজ ইকুয়াল টু কি বিডি। আশা করি বুঝছেন। তার মানে মাথায় রাখবেন যে চতুর্ভুজের, হ্যাঁ, যে চতুর্ভুজের এই কোণগুলা 90 মানে কোণগুলা সমকোণ তাদের কর্ণ সমান, আর যাদের কোণগুলা সমকোণ না, এই যে রম্বস আর হচ্ছে সামান্তরিক, তাদের কর্ণ দুটা সমান নয়। এভাবে মনে রাখতে পারেন, যদিও চিত্র দেখলে আপনি বুঝে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখব এই যে সামান্তরিক, একটু তাকান, এই যে সামান্তরিকের একটু তাকাবেন প্লিজ। আমি আর একটা পেজ নিচ্ছি। ধর এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এই যে এটা কর্ণ না, এই কর্ণটা একটু তাকান, এবিসিডি, এই এবিসিডি যে এবিসিডি আয়তক্ষেত্রের এসি কর্ণ, এসি কর্ণ এ কোণকে, কোণ এ কে দুই ভাগে ভাগ করছে। এটা কি বুঝতে পারছেন? দুই ভাগে ভাগ করেছে। এই যে এই এবিসিডি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এই এসি কর্ণটা, এই কোণ যে এ আছে না, এই এ কোণকে দুই ভাগে ভাগ করছে না। দেখেন এই কর্ণটা যখন এই পাশ দিয়ে গেছে তখন এই কোণটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এক ভাগে এই পাশে, এক ভাগে এই পাশে। কিন্তু এই পাশের ভাগটা ছোট, এই পাশের ভাগটা কিন্তু বড়, কারণ এই কোণটার মান বড় কিন্তু এটা কিন্তু ছোট। আমার কথা কি বুঝছেন? তার মানে কি আমরা বলতে পারি না যে আয়তক্ষেত্রের এই যে কর্ণটা, এই কর্ণটা এই কোণটাকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করেনি। তার মানে এই কর্ণ এই কোণের সমদ্বিখণ্ডক নয়। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। রম্বসের কর্ণদ্বয় বিশেষ ক্ষেত্রে সমান হতে পারে না তো আপু, রম্বসের কর্ণদ্বয় সমান হতে পারে না। রম্বসের কর্ণদ্বয় সমান হতে পারে না। আমি বলছিলাম ক্লাসে যে রম্বসের এই ছোট কর্ণটা এই বাহুর দৈর্ঘ্যের সমান হতে পারে একটা বিশেষ ক্ষেত্রে, যে সময় এই কোণটা 120 ডিগ্রি হয়, যে সময় এই কোণটা 120 ডিগ্রি হয় সেক্ষেত্রে এই রম্বসের ছোট কর্ণটা এই রম্বসের বাহুর দৈর্ঘ্যের সমান হয়। কিন্তু কখনোই কোনো রম্বসের এই বাহু আর এই বাহু সমান হবে না। যখন সমান হয়ে যাবে তখন সেই রম্বসটা হয়ে যাবে বর্গ, সেটা আর রম্বস থাকবে না, সেটা কি হয়ে যাবে? বর্গ হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? আচ্ছা, এবার দেখেন, কারণ রম্বসের এই কোণ দুটা যখন সমান হয়ে যাবে তখন সেই রম্বসটা রম্বস থেকে কি হয়ে যাবে? বর্গ হয়ে যাবে, সেটা আর রম্বস থাকবে না, সেটা হয়ে যাবে বর্গ। কালকে ক্লাসে কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই আয়তক্ষেত্রের এই যে কর্ণ, এই কর্ণটা কিন্তু এই কোণকে দুই ভাগে ভাগ করছে, কিন্তু এই কোণটা কিন্তু সমান দুই ভাগ হয়নি, এই পাশে ছোট এই পাশে বড়। তার মানে কি আমরা বলতে পারি না আয়তক্ষেত্রের কর্ণ এই কোণের সমদ্বিখণ্ডক নয়? সমদ্বিখণ্ডক মানে কি? সমদ্বিখণ্ডক মানে হচ্ছে যা সমান দুই ভাগে ভাগ করবে। আন্না রয়, আপনি কি বুঝছেন আমার কথাটা? সমদ্বিখণ্ডক, একটু তাকান, সমদ্বিখণ্ডক এই কথাটা একটু মাথায় নেন। সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক মানে, সমদ্বিখণ্ডক মানে একটা রেখাংশ যা সমান দুই ভাগে ভাগ করবে। কোণের সমদ্বিখণ্ডক মানে একটা রেখাংশ যা কোন একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। হ্যাঁ, মনে করেন এটা একটা কোণ, এই কোণকে সমান দুই ভাগে ভাগ করছে এই রেখাটা, তাহলে এই রেখাটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, এই রেখাটা। তাহলে এই যে কর্ণটা, এই কর্ণটা কি আয়তক্ষেত্রের এই কোণটাকে দুই ভাগে ভাগ করছে না? দুই ভাগে ভাগ করছে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে এই কোণের দ্বিখণ্ডক, বাট এই কর্ণটা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেনি। তার মানে এই কর্ণটাকে আমরা এই কোণের সমদ্বিখণ্ডক বলতে পারি না। তার মানে আয়তক্ষেত্রের কর্ণ কোণের সমদ্বিখণ্ডক নয়। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে এসি কর্ণ, এই এসি কর্ণটা কিন্তু এই এ কোণকে দুই ভাগে ভাগ করছে। এখানে কিন্তু আমি বলছি হ্যাঁ, এসি কর্ণটা এই এ কোণকে দুই ভাগে ভাগ করছে, কিন্তু সমান দুই ভাগে ভাগ করে নাই। তার মানে এই এসি কর্ণ এই এ কোণের সমদ্বিখণ্ডক নয়। আবার এই বিডি কর্ণ, এই বিডি কর্ণ কিন্তু দেখেন এই পাশে ছোট কোণ, এই পাশে বড় কোণ। তার মানে এই কর্ণটা কিন্তু এই কোণকে সমান দুই ভাগে ভাগ করতেছে, কিন্তু সমান দুই ভাগে করতেছে না। তাহলে আমরা কি বলবো? আয়তক্ষেত্রের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক নয়। হ্যাঁ, এটা নোট দিয়ে লিখবেন। আয়তক্ষেত্রের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক নয়।
আয়তক্ষেত্রের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক নয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আয়তক্ষেত্রের কর্ণ তার কোণ, আমি মনে রাখার ব্যাপারটা বলে দিব, সমস্যা নেই। কর্ণ কোণের সমদ্বিখণ্ডক নয়। এখন আয়তক্ষেত্র না হয়ে যদি আমরা সামান্তরিক নিই, সামান্তরিক, সেক্ষেত্রে আমরা যদি কোণের দ্বিখণ্ডক নিই, যে এটা একটা সামান্তরিক, বড় করে আঁকালাম বোঝানোর সুবিধাতে, ছোট করে আঁকালে পরে মনে হবে ভাই সমান দুই ভাগে ভাগ করছে। এই এবিসিডি সামান্তরিক, এই এবিসিডি সামান্তরিকের এই যে এসি কর্ণ, এই এসি কর্ণ যখন আমি আঁকাইছি, এই এসি কর্ণ কিন্তু এই এ কোণকে দুই ভাগে ভাগ করছে, এক ভাগে এই পাশে, এক ভাগে এই পাশে। দেখেই মনে হচ্ছে, দেখেন যে এই ভাগটা ছোট, এই ভাগটা বড়। তার মানে এই এসি কর্ণটাও কিন্তু এই এ কোণের সমদ্বিখণ্ডক হয়নি। আবার আপনি যদি বিডি কর্ণ আঁকান, এই বিডি কর্ণটা দেখেন, এই পাশে এই বিডি কর্ণটাও কিন্তু এই কোণকে দুই ভাগে ভাগ করছে, একটা ভাগে এই পাশে, একটা ভাগে এই পাশে। এই পাশের ভাগটা ছোট, এই পাশের ভাগটা বড়। তার মানে এই কর্ণটাও কিন্তু কোণের সমদ্বিখণ্ডক নয়। তাহলে সামান্তরিকের ক্ষেত্রেও যে সামান্তরিকের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক নয়, সামান্তরিকের কর্ণ কি কোণের সমদ্বিখণ্ডক নয়। ঠিক আছে, এখানেও কিন্তু এই এসি কর্ণ কিন্তু এ কোণকে দুই ভাগে ভাগ করছে, কিন্তু সমান দুই ভাগে ভাগ করেনি। আবার এই বিডি কর্ণ কিন্তু এই বি কোণকে দুই ভাগে ভাগ করছে, কিন্তু সমান দুই ভাগ হয়নি, এই পাশে ছোট, এই পাশে বড়, দেখেই বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি বলবো, সামান্তরিকের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক নয়। নোট দিয়ে লিখতে হবে, সামান্তরিকের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক নয়। সামান্তরিকের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক নয়। তার মানে আয়তক্ষেত্র, এদিকে তাকান, আয়ত আর হচ্ছে সামান্তরিক, এদের কর্ণ কোণের সমদ্বিখণ্ডক হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন যদি এটা বর্গ হয়, বর্গ, সেক্ষেত্রে কি হবে? বর্গ যদি হয় তাহলে কি হবে? দেখেন, এটা বর্গ। এখন এই এবিসিডি বর্গ, এই এবিসিডি বর্গের যখন আমি এসি কর্ণ আঁকাবো, এই যে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে এই পাশ আর এই পাশটা কি সমান, এই পাশ আর এই পাশটা কি সমান, দেখেই বোঝা যাচ্ছে না? দেখেই বোঝা যাচ্ছে যে এই পাশ আর এই পাশ সমান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই পাশ আর এই পাশ সমান, সমান দুই ভাগে ভাগ করছে, সমান দুই ভাগে ভাগ করছে কিভাবে দেখেন? এটা আপনি প্রমাণও করতে পারেন। যেমন মনে করেন যে ত্রিভুজ এবিসি, একটু সহজ করে প্রমাণও করে দিই, এটা সহজে প্রমাণ করা যাবে। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে যেহেতু এটা বর্গক্ষেত্র, তার মানে এবি ইকুয়াল টু বিসি, এই বাহু আর এই বাহু সমান, সমান কিনা? সমান, তাই না? তার মানে আমি কি বলতে পারি যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তার মানে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, এই দুটো সমান। সমান সমান বাহুর বিপরীত কোণ সমান ত্রিভুজের ক্ষেত্রে পড়ছি আমরা, রাইট? তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা তো জানি যে এই কোণ আর এই কোণ মিলে হবে 90, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে এটা যদি 90 হয়, তাহলে এই দুই কোণ মিলে হবে 90। আবার এই দুজন যেহেতু সমান, তার মানে এইটা হবে 45, এটা হবে 45। ক্লিয়ার? আবার এই ত্রিভুজের ক্ষেত্রে যদি চিন্তা করেন, এই ত্রিভুজ, এই যে উপরেরটা, এই উপরের ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই বাহু আর এই বাহু কিন্তু সমান, কারণ এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ এখন এইটা, আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুটো সমান হবে। তাহলে এই কোণ 90 ডিগ্রি হলে পরে এইটা আর এইটা মিলে 90, কারণ এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হোক আর যাই হোক, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তো এটা 90 হলে এই দুইজন মিলে 90। আবার এই দুইজন যেহেতু সমান, তার মানে এইটুক 45, এইটুক 45, তার মানে এই কোণটা 45, এই কোণটা 45। তার মানে এই জিনিসটা কি মাঝখান দিয়ে গেছে বলেই তো এই পাশে আর এই পাশে সমান। তার মানে এই জিনিসটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক। আমার কথা কি বুঝছেন? ছোট করে জাস্ট, মানে আপনি আগে যে জিনিসটা পড়ছেন সেই জিনিসটা সাহায্যে এখানে কি ছোট করে প্রমাণ করে দিতে পারেন। ওকে, আচ্ছা, এখন দেখেন, তাইলে এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই যে কর্ণটা মাঝখান দিয়ে গেছে, তার মানে এই কর্ণটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক। তার মানে এই বর্গ ক্ষেত্রেও, হ্যাঁ বর্গের ক্ষেত্রে, হ্যাঁ বর্গ, তার মানে বর্গের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, বর্গের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক। আর একটা কি আছে? রম্বস।
এই যে এবিসিডি রম্বস। এখন এই রম্বসের যদি আমরা কর্ণ আঁকাই, এই যে এটা হচ্ছে এসি কর্ণ, দেখেই বোঝা যাচ্ছে মাঝখান দিয়ে গেছে, চিত্র দেখেই বোঝা যাবে। তাহলে এই পাশ আর এই পাশ সমান হবে। এখন এটাও ওরকম প্রমাণ করা যাবে, এই ত্রিভুজ ধরে এটাও কিন্তু এই বাহু আর এই বাহু কিন্তু সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, আবার এই বাহুর বিপরীত কোণ মানে এইটা সমান হবে। আবার ওইটা ধরে এরকম ওইটার সাহায্যে ওইটা যেমন প্রমাণ করছেন এটাও কি প্রমাণ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, কিভাবে দেখেন, এই কোণটা, এই টোটাল কোণটা যদি আলফা হয় তাহলে মানে এই কোণ আর এই কোণ সমান হবে না, এই কোণ সমান হবে না, অবশ্যই সমান হবে, কিন্তু পরিমাণটা আপনি জানতে পারবেন না, পরিমাণটা জানা যাচ্ছে না, কিন্তু সমান। আবার এই ত্রিভুজ যখন বিবেচনা করবেন তখন এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে। এখন এই যে দেখেন, এইটা যদি আমরা জেড অক্ষর চিন্তা করি, এই বাহু এইটা আর এটা সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক, তার মানে এইটা এই কোণের একান্তর কোণ এইটা, তার মানে এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। তাহলে এইটা যদি আলফা আলফা হয় তাহলে এইটা হবে আলফা। হ্যাঁ, তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে এইটা আলফা হলে এটা আলফা হবে, তাই কিনা? আবার এই কোণ আলফা হলে এইটাও তো আলফা হবে, তার মানে এইটা আলফা এটা আলফা, এইটা আলফা এটা আলফা। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝছেন? মানে আমি বোঝাতে চাচ্ছি, দেখেন অনেকে বুঝতে চাই যে ভাই এখানে যে কোণটা সমান দুই ভাগে ভাগ হয়েছে কি করে প্রমাণ করব। এই যে এবিসিডি, ওখানে না হয় 45 দিয়ে দেখাই দিছি, কিন্তু এখানে তো 45 হবে না, কারণ এই কোণের মানগুলি তো জানি না। আচ্ছা, এখন এই এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান, কারণ রম্বসের তো 4 বাহু সমান। তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, দুইটা সমান হবে। তাহলে এটা যদি আলফা হয় এটা আলফা হবে শিওর। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই রেখা আর এই রেখা কি সমান্তরাল না? আমরা তো জানি রম্বসের বিপরীত দুই বাহু সমান্তরাল। তাহলে এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল হয় তাহলে এই যে দেখেন এইটা হলো সেই ছেদক, জেড অক্ষর দেখছেন, পড়ছি আমরা। তাহলে এই রেখা আর এই রেখা যেহেতু সমান্তরাল, তার মানে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, আর একান্তর কোণ দ্বয় সমান হয়, তাহলে এটা আলফা হলে এটা আলফা হবে। এখন উপরে যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই উপরে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, কারণ রম্বসের 4 বাহুই তো সমান, সব বাহুই সমান, তাই না? তাহলে এই বাহু আর এই বাহু সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা আর এই বাহুর বিপরীত কোণ মানে এইটা সমান হবে। তাহলে এটা আলফা যদি ধরে নিছি তার মানে এটাও আলফা হবে। তার মানে দেখেন এইটাও আলফা এইটাও আলফা, তার মানে এই পাশে যতটুক কোণ এই পাশে ততটুক কোণ, তার মানে এই জিনিসটা মাঝখান দিয়ে গেছে। তার মানে কি আমরা বলতে পারি না যে এই রম্বসের যে কর্ণ সেই কর্ণও এই কোণের সমদ্বিখণ্ডক? তাহলে রম্বসের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক। তাহলে নোট দিয়ে লিখবেন রম্বসের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? রম্বসের কর্ণ তার কোণের সমদ্বিখণ্ডক। এখন অনেকে মনে রাখতে চায় যে ভাই আমি কিভাবে মনে রাখবো যে কার কর্ণ কোণের সমদ্বিখণ্ডক হবে আর কার কর্ণটা কোণের সমদ্বিখণ্ডক হবে না? এটা খুবই সিম্পল। সেটা হচ্ছে আপনি মনে রাখবেন যে চতুর্ভুজের 4 বাহু সমান, 4 বাহু যাদের সমান হবে তাদের মানে সোজা কথা, এই বাহু আর এই বাহু যখন সমান হবে, এদিকে তাকান, এই বাহু আর এই বাহু যখন সমান হবে তখন কর্ণ আকারে ঠিক মাঝ বরাবর যাবে। আর যখন এক পাশে ছোট এক পাশে বড়, তখন কর্ণ আকারে এই বড় পাশের দিকে ছোট কোণ হবে আর ছোট পাশের দিকে বড় কোণ হবে, সমান হবে না। তাহলে সমান হতে হলে 4 বাহু সমান হবে। তাহলে 4 বাহু সমান কার? আমি আবার বলছি, রম্বসের কর্ণ কোণের সমদ্বিখণ্ডক হবে, মানে রম্বস আর বর্গের ক্ষেত্রে কর্ণ আকারে এই কর্ণ এই কোণকে সমান 2 ভাগে ভাগ করবে, মানে কর্ণই হবে কোণের সমদ্বিখণ্ডক বর্গের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে। কারণ রম্বসেরও 4 বাহু সমান, বর্গেরও 4 বাহু সমান, রম্বসেরও 4 বাহু সমান। তার মানে 4 বাহু যাদের সমান তাদের ক্ষেত্রে কর্ণ হবে কোণের সমদ্বিখণ্ডক। আর 4 বাহু যাদের সমান না, বিপরীত 2 বাহু সমান, যেমন আয়ত আর হচ্ছে সামান্তরিক, তাদের ক্ষেত্রে কর্ণ কোণের সমদ্বিখণ্ডক হবে না। এতক্ষণ যা আলোচনা করলাম তার জিস্ট আলোচনা হচ্ছে এইটুক। আপনারা এই বিষয়টুকু বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। বুঝছেন কি ব্যাপারটা? তাহলে আপনি যদি মনে রাখতে চান যে কার ক্ষেত্রে কর্ণটাই হবে কোণের সমদ্বিখণ্ডক, এটা যদি মনে রাখতে চান তাহলে মনে রাখবেন যার 4 বাহু সমান তার ক্ষেত্রে কর্ণই হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, আর যার 4 বাহু সমান না তার ক্ষেত্রে কর্ণ কোণের সমদ্বিখণ্ডক হবে না। বুঝছেন? তাহলে সামান্তরিক আর আয়ত এর কিন্তু 4 বাহু সমান না, সুতরাং এর কর্ণ কোণের সমদ্বিখণ্ডক হবে না। বর্গ এবং রম্বস
এর কিন্তু 4 বাহু সমান, সুতরাং এর কর্ণ হবে কোণের সমদ্বিখণ্ডক। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, সামান্তরিকের কর্ণদ্বয়, আচ্ছা নতুন থিওরি লেখেন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু লম্বভাবে না, নয়। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করা মানে সমান 2 ভাগে ভাগ করা, কিন্তু লম্বভাবে নয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এটা একটা সামান্তরিক, হ্যাঁ, এই সামান্তরিকের তো 2টা কর্ণ হবে, তাই না? একটু তাকাবেন প্লিজ। এই সামান্তরিকের তো 2টা কর্ণ হবে, এই কর্ণ 2টা যদি আমরা আঁকাই, এই যে এই সামান্তরিকের কর্ণ 2টা যদি আঁকাই, তাহলে এসি কর্ণ, এসি নট ইকুয়াল টু বিডি, এটা আমরা পড়ে আসছি। সামান্তরিকের কর্ণদ্বয়টা দৈর্ঘ্য সমান না। এই কর্ণদ্বয় পরস্পরকে কিন্তু ছেদ করছে একটা বিন্দুতে, এই বিন্দুর নাম দিলাম আমরা ও বিন্দু, এই যে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে দেখেন এই এসি কর্ণটা কিন্তু বিডি কর্ণের উপর দিয়ে যখন গেছে, তখন এই এসি কর্ণ বিডি কর্ণকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। এক পাশে হচ্ছে এই ভাগ, আর এক পাশে হচ্ছে এইটুক। আবার এই বিডি কর্ণটা যখন এসির উপর দিয়ে গেছে, তখন এই বিডি কর্ণ এসিকেও 2 ভাগে ভাগ করছে, একটা ভাগ এই পাশে, একটা ভাগ এই পাশে। মজার বিষয় হচ্ছে এই পাশের ভাগ আর এই পাশের ভাগের দৈর্ঘ্য সমান, তার মানে ও এ ইকুয়াল টু ওসি। আবার এই পাশের ভাগের দৈর্ঘ্য আর এই পাশের ভাগের দৈর্ঘ্য সমান, তার মানে ওডি ইজ ইকুয়াল টু ওবি, তার মানে ওবি ইজ ইকুয়াল টু ওডি। এই কথাটা বলছে যে রম্বসের সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই এসি কর্ণ বিডি কে সমান 2 ভাগে ভাগ করছে, আবার এই বিডি কর্ণ এই এসি কে সমান 2 ভাগে ভাগ করছে, কিন্তু লম্বভাবে নয়। তার মানে এখানে যে কোণগুলো আছে এই কোণটা 90 না। তার মানে এই যে একজন যে আরেকজনের উপর দিয়ে গেছে, এই যে এরকম ধরেন, এই যে এই এর উপর কি লম্ব না, এই কোণটা 90, কিন্তু তার মানে এই একজনের উপর দিয়ে যখন আরেকজন যায়, তখন এর উপরে লম্ব হতে হলে এই কোণটা 90 ডিগ্রি হতে হবে। তাহলে এই যে এসি কর্ণ যখন বিডির উপর দিয়ে গেছে, তখন এই কোণগুলো 90 হচ্ছে না। দেখেন এটা দেখেই বোঝা যাচ্ছে স্থূলকোণ। তাহলে এই টোটালটা তো 180, এই যে এই টোটালটা তো 180, তাই না? সরল কোণ। তাহলে এইটুক যদি স্থূলকোণ হয়, তাহলে এই পাশে একটু সূক্ষ্মকোণ হবে, কারণ 2টা মিলে 180 হলে এইটুকু স্থূলকোণ মানে 90 চেয়ে বড়, তাহলে এই অংশটুকু 90 চেয়ে ছোট। তার মানে এরা কেউই কি হচ্ছে না, সমকোণ হচ্ছে না, 90 ডিগ্রি হচ্ছে না। তার মানে এর উপর দিয়ে যখন এইটা গেছে, তখন এই 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 কর্ণটা এই কর্ণের উপর লম্ব হয়নি, বা এই কর্ণটা এই কর্ণের উপর লম্ব হয়নি। তার মানে সামান্তরিকের কর্ণদ্বয় যে পরস্পরকে ছেদ করে, লম্বভাবে ছেদ করে না, সমদ্বিখণ্ডিত করে। তার মানে একজন আরেকজনকে সমান 2 ভাগে ভাগ করে দেয়, কিন্তু একজন আরেকজনের উপর লম্ব হয় না। তার মানে এখানে যে কোণগুলো আছে, এই কোণগুলো 90 ডিগ্রি না, এই কোণটাও 90 না, এই কোণটাও 90 না, কোনো কোণই 90 না। আমার কথা কি বুঝছেন? কোনো কোণই 90 না সামান্তরিকের ক্ষেত্রে। আচ্ছা, এবার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু লম্বভাবে নয়। আবারও লম্বভাবে নয়। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে দেখেন, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু লম্বভাবে নয়। তার মানে আমি এখানে একটা আয়তক্ষেত্র আঁকাচ্ছি, এই যে এটা একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, এখন এই এবিসিডি আয়তক্ষেত্র, এই এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ 2টা যখন আঁকাবেন, এই যে এই এসি কর্ণ আর এই বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করতেছে,
তো এই এসি কর্ণ যখন এই বিডি কর্ণের উপর দিয়ে গেছে তখন এই এসি কর্ণ বিডি কর্ণকে দুই ভাগে ভাগ করছে, এক ভাগ হচ্ছে এই পাশে, এক ভাগ হচ্ছে এই পাশে। আবার এই বিডি কর্ণ যখন এই এসির উপর দিয়ে গেছে তখন এই বিডি কর্ণ এই এসিকেও দুই ভাগে ভাগ করছে, একটা ভাগে এই পাশে, একটা ভাগে এই পাশে। মজার বিষয় হচ্ছে এই পাশের ভাগ আর এই পাশের ভাগ সমান, এই জন্য বলছে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কর্ণটাকে দুই ভাগে ভাগ করছে, দ্বিখণ্ডিত করছে, কিন্তু সমান ভাবে, মানে এই অংশ আর এই অংশ সমান। আবার এই পাশের অংশ আবার এই পাশের অংশ সমান, তার মানে ওবি ইকুয়াল টু ওডি এবং ওসি ইকুয়াল টু ওএ। ঠিক আছে, এই যে ব্যাপারটা, ওসি ইজ ইকুয়াল টু ওএ, ক্লিয়ার? কিন্তু লম্ব হবে না। তার মানে এই যে কর্ণ দুইটা যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে একজনের উপর দিয়ে আরেকজন গেছে, এই একজনের উপর কিন্তু আরেকজন লম্ব না, দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এই কোণগুলো 90 নয়, 90 নয়, নয়, এগুলো কিন্তু 90 না। এই কোণটাও 90 না, এই কোণটাও 90 না, এই কোণটাও 90 না, এগুলো 90 না, একটাও কোনো 90 না। তার মানে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু লম্ব হবে না। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু লম্ব হবে না। মানে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করার ফলে ভিতরে যে কোণগুলো সৃষ্টি হয়েছে, 4টা কোণ, এর একটাও 90 ডিগ্রি হবে না, সমকোণ হবে না। আর সমকোণ না হলে তো বলা যাবে না যে এরা এই কর্ণ দুইটা পরস্পরের উপর লম্ব। এই কর্ণ দুইটা পরস্পরের উপর লম্ব হতে হলে তো এই কোণগুলো 90 হতে হবে, তাই না? এই কোণগুলো 90 না। কথা কি বুঝছেন? তাহলে খুবই সিম্পল। তাহলে সামান্তরিক এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু লম্ব হবে না। এখন যদি বর্গ ও রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমি যদি বর্গক্ষেত্র আঁকাই, এগুলো আপনাদেরকে এর আগে অলরেডি পড়াই ফেলছি। হ্যাঁ, এটা হচ্ছে বর্গক্ষেত্র আর এটা হচ্ছে রম্বস। এই বর্গক্ষেত্রের এবিসিডি বর্গ, এটা হচ্ছে এবিসিডি রম্বস। এই বর্গের কর্ণ দুইটা যখন আমি আঁকাবো, এই কর্ণ দুইটা পরস্পরকে ছেদ করছে, এটা ও বিন্দু। এখানেও কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে ওএ ইকুয়াল টু ওসি আর ওবি ইকুয়াল টু ওডি। এবং মজার বিষয় হচ্ছে এই কর্ণটা এই কর্ণের উপর লম্ব, তার মানে এই কোণগুলো 90, এইটা 90, এইটা 90, এইটা 90, সব 90, প্রত্যেকটা 90। এই জন্য বলা হচ্ছে যে এই কর্ণ দুইটা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এরা দুইজনকে সমান দুই ভাগে খণ্ডিত করছে, আবার একজন আরেকজনের উপর লম্ব, তাই বলা হচ্ছে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আপনি খুব সহজে প্রমাণ করতে পারবেন। একটু আগে দেখে আসছি যে রম্বসের কর্ণ, এদিকে তাকান, একটু আগে দেখে আসছি এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটা 90 হলে এইটুক 45, তাহলে এইটুক 45, তাহলে এইটুক আর এইটুক মিলে 90। তাহলে এখানে যে এই যে ত্রিভুজটা আছে, এই যে ও এ বি ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ 90, এই কোণ 45, এই কোণ 45, তাহলে 45 45 90। তাহলে বাকি যে কোণটা আছে এটা অবশ্যই 90 হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এই দুজন 90 হলে এটা 90 হবে। এটা 90 হওয়া মানেই তো এই কর্ণ আর এই কোণ, তাহলে এটা 90 হলে এই কোণের বিপরীত কোণ এটা 90। তাহলে এটা একটা সরল কোণ, তাহলে এটা 90 হলে পরে এটা 90 হবে। তার মানে প্রত্যেকটা কোণ এখানে 90, প্রত্যেকটা কোণ, এই কোণ এই কোণ এই কোণ এই কোণ। তার মানে এই কর্ণটা এই কোণের উপর লম্ব, আবার এই কর্ণকে সমান দুই ভাগে ভাগ করছে, তাই বলা হচ্ছে যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের ক্ষেত্র, এগুলা রম্বসের ক্লাসে কিন্তু একবার প্রমাণ করে দিছি, আর দেখাচ্ছি না। হ্যাঁ, এই যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তো এটা যদি ও বিন্দু হয়, তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, তার মানে ও এ ইকুয়াল টু ওসি। এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, তার মানে ও বি ইকুয়াল টু ওডি। ক্লিয়ার? এবং এই কোণগুলো 90, এই প্রত্যেকটা কোণ 90, এই প্রত্যেকটা কোণ 90। তার মানে রম্বসের এবং বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কর্ণ দুইটা একজন আরেকজনের উপর লম্ব, এই কর্ণ দুইটা একজন আরেকজনের উপর কি লম্ব। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এখন অনেকে মনে রাখতে চায় যে ভাই এটা কি সহজ কোনোভাবে মনে রাখা যায় না? একটু তাকান, এই জিনিসটা কি সহজভাবে মনে রাখা যায় না? অবশ্যই যাবে না কেন? অবশ্যই যাবে। দেখেন, সহজভাবে মনে রাখা যাবে। সেটা হচ্ছে যখন দেখবেন যে চতুর্ভুজের এই 4 বাহু সমান,
তাদের ক্ষেত্রে এই কর্ণ দুইটা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। আর যে চতুর্ভুজের চার বাহু সমান না তাদের ক্ষেত্রে এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে কিন্তু লম্বভাবে না। তাহলে চার বাহু সমান না কার কার? সামান্তরিক আর আয়তক্ষেত্র। তার মানে সামান্তরিক আর আয়তক্ষেত্রের বেলায় এই কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে না, সমদ্বিখণ্ডিত করবে। আবার বলছি, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে সবাই, সামান্তরিক, আয়ত, বর্গ, রম্ব সবাই। কিন্তু লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে হচ্ছে আয়ত আর হচ্ছে বর্গ। মানে যাদের চার বাহু সমান তাদের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, এই কর্ণদ্বয় হবে এই কোণের সমদ্বিখণ্ডক। হ্যাঁ, আর যাদের চার বাহু সমান না তাদের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে কিন্তু লম্ব হবে না। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে এই কোণগুলা কিন্তু 90 না, এই যে এটা যদি ও বিন্দু হয় তাহলে এগুলো 90, সব 90। তাহলে এ ও বি এই কোণটা 90, হ্যাঁ, এ ও বি কোণ 90। আবার ডি ও সি এটা 90, তারপর এ ও ডি এটা 90, বি ও সি এটা 90। সাইডে কিন্তু লিখে রাখবেন প্রত্যেকটা চতুর্ভুজের ক্ষেত্রে। এখানেও লিখবেন যে এ ও বি 90, এগুলো সাইডে নোট দিয়ে লিখবেন। আগের ক্ষেত্রে এই যে এ ও বি কোণ এ ও বি নট ইকুয়াল টু 90, হ্যাঁ, এগুলো লিখে রাখবেন, ঠিক আছে, থিওরির সাথে সাথে নোট করার সময়। আচ্ছা, তাহলে এটা গেল। আবার এবার হচ্ছে নতুন বৈশিষ্ট্য দেখেন। আচ্ছা, এটা পড়ানোর আগে আমি একটু এটা পড়াই নিই। সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক। হ্যাঁ, সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক। এখন সন্নিহিত কোণ, এই সন্নিহিত কোণের নিচে একটু লিখে রাখেন, পাশাপাশি অবস্থিত দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হচ্ছে। হ্যাঁ, পাশাপাশি অবস্থিত দুটি কোণ। পাশাপাশি অবস্থিত দুটি কোণ, এই সন্নিহিত কোণ বলতে পাশাপাশি অবস্থিত দুটি কোণ, ঠিক আছে। আচ্ছা, দেখেন, এটা একটা সামান্তরিক, এবিসিডি সামান্তরিক। এবিসিডি সামান্তরিক, এই এবিসিডি সামান্তরিকের সন্নিহিত যে কোনো দুটি সন্নিহিত কোণ, দেখেন, যে কোনো দুটি সন্নিহিত কোণ বলতে বোঝাচ্ছে পাশাপাশি অবস্থিত দুইটা কোণ। তাহলে এই কোণের পাশে কোন কোণ অবস্থিত? এই কোণের পাশে কিন্তু এই কোণও অবস্থিত, আবার এই কোণের পাশে কিন্তু এই কোণও অবস্থিত। তার মানে এই কোণ আর এই কোণের পাশাপাশি অবস্থিত বা সন্নিহিত দুটি কোণ। এই যে সন্নিহিত দুটি কোণ বলতে এই কোণের সাথে এই কোণকে বোঝাচ্ছে, অথবা এই কোণের সাথে এই কোণকে বোঝাচ্ছে, অথবা এই কোণের সাথে এই কোণকে বোঝাচ্ছে, অথবা এই কোণের সাথে এই কোণকে বোঝাচ্ছে। পাশাপাশি অবস্থিত দুইটা কোণকে সন্নিহিত কোণ বলতেছি। এখন বলছে পাশাপাশি অবস্থিত দুটি কোণ বা মানে যে কোনো দুটি সন্নিহিত কোণ হচ্ছে পরস্পরের সম্পূরক। তাহলে এই কোণ আর এই কোণ সন্নিহিত, তার মানে এই কোণ আর এই কোণ সম্পূরক। আর দুটি সম্পূরক কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়, বুঝছেন? দুইটা কোণ সম্পূরক হওয়ার শর্ত কি? দুইটা কোণ সম্পূরক হওয়ার শর্ত হচ্ছে তাদের সমষ্টি হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই কিনা? হ্যাঁ, দুইটা কোণ সম্পূরক হওয়ার শর্ত হচ্ছে তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তার মানে যে কোনো দুটি সন্নিহিত কোণ হচ্ছে পরস্পরের সম্পূরক। তাহলে এখানে এই এ কোণ আর বি কোণ সন্নিহিত, তার মানে এ আর বি এর সমষ্টি 180, তার মানে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার কোণ এ আর কোণ ডি এর সমষ্টি 180, তো কোণ এ প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার কোণ বি আর কোণ সি এদের যোগফল 180, কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার এই কোণ ডি আর কোণ সি এটাও 180 ডিগ্রি, কোণ ডি কোথায় লিখব? কোণ ডি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণ,
আর পাশাপাশি অবস্থিত দুইটা কোণকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। আপনার কিন্তু পরীক্ষায় আসবে না যে পাশাপাশি অবস্থিত দুটি কোণ, বলবে সন্নিহিত কোণ, কোণদ্বয় পরস্পরের কি পূরক, সম্পূরক, ঠিক আছে, এরকম আসবে। আমার কথা কি বুঝছেন? তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি, পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণকে বলা হচ্ছে সন্নিহিত কোণ, আর এই সন্নিহিত কোণ দুইটার সমষ্টি 180। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে জানতে চায় যে ভাই এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি কিভাবে? এর একটা ছোট্টখাটো প্রমাণটা আপনি লিখে নেবেন, ঠিক আছে? দেখেন, এই প্রমাণটা করতে হলে আপনাকে যে কোনো এক বাহুকে একদিকে বর্ধিত করতে হবে, যে কোনো এক বাহুকে বর্ধিত করতে হবে। আপনি এই এবি বাহুকে বর্ধিত করেন বাইরের দিকে, অবশ্যই বাইরের দিকে, বাইরের দিকে বর্ধিত করলাম। এই যে এবি বাহুকে আমি বাইরের দিকে বর্ধিত করলাম, বর্ধিত করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, বহিস্থ কোণ। দেখেন, এই বাহু আর এই বাহু তো সমান্তরাল, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত দুই বাহু সমান্তরাল। তাহলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল, তার মানে এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, তাই না? অনুরূপ কোণ না? আর অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান হয়, তার মানে এই কোণের নাম কিন্তু এ। তাহলে এই কোণ যদি এ হয়, তাহলে এই কোণটাও এ হবে, কারণ এই মান আর এই মান তো সমান। তার মানে এখানে তাহলে এই টোটালটা কি একটা সরল কোণ না? এই টোটালটা কিন্তু একটা সরল কোণ, আর এই সরল কোণের যোগফল 180, সরি সরল কোণ মানে 180। তাহলে এই সরল কোণের মধ্যে কিন্তু বি কোণ আছে, এই কোণটা মানে কিন্তু এই যে বি কোণ, আর এই কোণটা মানে কিন্তু আসলে এই কোণটা। মানে প্রমাণের সুবিধার্থে এই জিনিসটাকে ওইখানে নিয়ে দেখাইছি যাতে বুঝতে সুবিধা হয়, বুঝছেন? তার মানে এই 180 ডিগ্রির মধ্যে কোণ এ আছে, সরি কোণ এ আছে, কোণ বি আছে, তার মানে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180। একইভাবে আপনি এইটাকে যদি বর্ধিত করেন, তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই কোণ যদি এ হয়, তাহলে এই কোণ এ হবে, তাহলে এটাও কিন্তু একটা সরল কোণ, আর এর মধ্যে আছে এ কোণ আর আছে এই যে ডি কোণ, তার মানে কোণ এ প্লাস কোণ ডি 180। এখন আপনি যদি এই দিকে বর্ধিত করেন, তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল, তার মানে এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ সমান হয়। তাহলে এই কোণের মান যদি ডি হয়, তাহলে এই কোণের মানও ডি হবে। তাহলে এখানে একটা এই যে একটা সরল কোণ, এই সরল কোণের মধ্যে ডি কোণ আছে আর এই যে সি কোণ আছে, তার মানে কোণ ডি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180। একইভাবে আপনি এইটাকে যদি বর্ধিত করেন, তাহলে এই কোণ, সরি এই যে এই কোণ আর এই কোণ পরস্পর অনুরূপ কোণ হবে। আমার কথা কি বুঝছেন? তার মানে যে কোনো এক বাহুকে বর্ধিত করলেই বুঝতে পারবেন। ওকে জি, তার মানে তাহলে সামান্তরিক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি, আবার বলছি এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে কিন্তু একই, সামান্তরিকের জায়গায় যদি আমি রম্বস দেই তাও সেম হবে, সোজা, সবাই সবাই সবার ক্ষেত্রে একই। এই সামান্তরিক কেটে দিয়ে আমরা যদি রম্বস লিখি তাও একই বৈশিষ্ট্য। দেখেন, রম্বসের ক্ষেত্রেও কিন্তু একই, রম্বসের যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক হবে। হ্যাঁ, তাহলে আপনি যদি একটা রম্বস আঁকান, এই যে এবিসিডি রম্বস, হ্যাঁ, তার মানে এই কোণ এ, এই কোণ আর এই কোণের যোগফল 180, কোণ বি ইজ ইকুয়াল টু 180। যে কোনো পাশাপাশি অবস্থিত এই কোণ আর এই কোণ 180, তার মানে কোণ এ প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 180। এই কোণ আর এই কোণ, কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180, ঠিক আছে? তারপরে এই কোণ আর এই কোণ মানে কোণ ডি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180। পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। ক্লিয়ার? কিভাবে? ওই একই, আপনি এই বাহুকে বর্ধিত করেন, বর্ধিত করলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল, তার মানে এই কোণ আর এই কোণ পরস্পর অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ দ্বয় সমান হয়, তার মানে এই কোণ যদি এ হয়, তার মানে এই কোণটা হবে এ। তাহলে এই যে একটা সরল কোণ, এই সরল কোণের মধ্যে আছে এ আছে বি, তার মানে কোণ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে না? আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো এমনি হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা 90, এটাও 90, তার এই 90 আর 90 যে 180, এটা তো এমনি দেখেই বোঝা যাচ্ছে, এখানে প্রমাণ করা লাগতেছে না। বর্গের ক্ষেত্রে হবে না? বর্গের ক্ষেত্রে তো আরো হবে, এটা 90, এটা 90, তাহলে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা যোগফল 90 যোগ 90 180 পরস্পরের কি সম্পূরক। তার মানে সামান্তরিক বলেন, রম্বস বলেন, আয়ত বলেন, বর্গ বলেন, এদের প্রত্যেকের পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণ পরস্পরের সম্পূরক। ওকে, বা পাশাপাশি, হ্যাঁ অবশ্যই অবশ্যই সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আবার সবার কমন। ওকে, আচ্ছা, আমি এই বৈশিষ্ট্য রিলেটেড একটা কোশ্চেন আপনাদেরকে আমি একটু সলভ করতে দিব। না না না, যে কোনো চতুর্ভুজ না, এই যে এটা ভুল হলো কিন্তু, যে কোনো চতুর্ভুজ না। মনে করেন একটা চতুর্ভুজ হলো
এই যে ধরেন ধরেন ট্রাপিজিয়াম, ধরেন ট্রাপিজিয়াম। এখন যদি বলেন যে ভাই ট্রাপিজিয়ামেও তো একটা চতুর্ভুজ, এরও কি পাশাপাশি অবস্থিত দুইটা কোণ সমষ্টি 180 হবে? কিভাবে? এই কোণটাও স্থূলকোণ, এই কোণটাও স্থূলকোণ। তো এই স্থূলকোণ মানে এটা 90 এর চেয়ে বড়, এটাও 90 এর চেয়ে বড়, তাই এই দুটো যোগ করলে তো ভাই 180 চেয়ে বড় হবে। যে কোনো চতুর্ভুজের না, যে কোনো সামান্তরিকের, আবার বলছি একটু মনোযোগ দেন, যে কোনো সামান্তরিকের পাশাপাশি অবস্থিত দুইটা কোণ মানে সন্নিহিত দুইটা কোণের সমষ্টি 180, মানে এই কোণ দুইটা পরস্পরের সম্পূরক। বাট যে কোনো চতুর্ভুজ বললে কিন্তু ভুল হবে, কারণ রম্বস তো সেই শর্ত সরি কি বলে, ট্রাপিজিয়াম তো সেই শর্ত মানছে না। বাট ট্রাপিজিয়াম ছাড়াও তো এমনি তো চতুর্ভুজ আছে। মনে করেন আপনি একটা চতুর্ভুজ আঁকলেন এরকম, মনে করেন যে এরকম একটা চতুর্ভুজ আঁকলেন, এই যে এটাও কিন্তু একটা চতুর্ভুজ, এই যে এই যে দেখেন, এটা কি একটা চতুর্ভুজ না? এখন এর পাশাপাশি অবস্থিত দুইটা কোণ 180 কেমনে হবে? ধরেন এটা 90, কিন্তু এটা তো 90 না, তার মানে এই দুজন তো 180 হচ্ছে না। ট্রাপিজিয়াম হবে না, তারপরে আরো অনেক কিছু হবে না, শুধু সামান্তরিক যারা তাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা কমন। ওকে, আচ্ছা। আর এই রিলেটেড আমি একটা প্রশ্ন সলভ করতে দিব আপনাদেরকে, দেখেন। আচ্ছা, এবিসিডি এবিসিডি সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। ই পর্যন্ত বর্ধিত করা হলো কোণ বিএডি। কোণ বিএডি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি হলে, 100 ডিগ্রি হলে কোণ বিসি ইজ ইকুয়াল টু হোয়াট? উত্তর 60 ডিগ্রি, উত্তর 80 ডিগ্রি, উত্তর 90 ডিগ্রি, উত্তর 95 ডিগ্রি। কোনটা উত্তর? আমি একটু পানি বিরতি দিলাম, আপনারা একটু উত্তর করেন। আচ্ছা দেখেন, বলছে এবিসিডি সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এটা যেহেতু সামান্তরিক বলছে, তাহলে এই যে এবিসিডি, আমি একটু চিত্র আঁকাবেন, হ্যাঁ এগুলো প্রশ্নের চিত্র আঁকাবেন সরাসরি। তাহলে এবিসিডি সামান্তরিক, এ বি সি ডি। এবার কি বলছে? ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। ডিসি বাহু, ডিসি মানে ডি থেকে সি, বুঝেন? তার মানে ডি থেকে সি, তার মানে ডিসি বাহুকে মানে এই যে এইদিকে বর্ধিত করা হয়েছে ই পর্যন্ত, মানে এটা ই বর্ধিত করা হলো কোণ বিএডি। এবার বলছে কোণ বিএডি, বিএডি মানে এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা এখানে 100 ডিগ্রি না দেখা গেলেও এটা 100 ডিগ্রি। বলছে কোণ বিসিই কত? কোণ বিসিই কত? বিসিই মানে এই কোণের মানটা কত চাইছে, তাই চাইছে না? এখন আমাকে বলেন, এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 100 ডিগ্রি হবে কেন? কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় সমান। তাহলে এই টোটাল কোণটা তো 180, তাহলে এইটুক যদি 100 হয় তাহলে বাকিটা কত হবে? 80 হবে। আমার চিত্র আঁকা ভুল হয়েছে, এটা আমার মনে করেন ভাই এটা তো স্থূল কোণ, তাহলে দেখে এটা 80 কেমনে মনে হবে? মানে আসলে এখানে এ দেওয়া উচিত ছিল এ বি সি ডি, তাহলে চিত্রটা ওইরকম হতো। এখন আমি চিত্র আঁকাই ফেলছি, কিছু করার নেই। তাহলে উত্তর কত ডিগ্রি? উত্তর হচ্ছে 80 ডিগ্রি। বুঝছেন বিষয়টা? উত্তর হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা আমরা আর একটা বৈশিষ্ট্য নিব, হ্যাঁ আমরা আর একটা বৈশিষ্ট্য নিব, সবাই একটু মনোযোগ দিবেন।
সামান্তরিকের যে কোনো দুটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল হবে। এটা পরীক্ষায় কিন্তু আসছে। এখানে কি বলছে? সামান্তরিকের যে কোনো দুটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। আচ্ছা, আমি একটা সামান্তরিক আঁকাই। এখানে কি বলছে আগে দেখি। এই যে এবিসিডি সামান্তরিক, এই এবিসিডি সামান্তরিকের যে কোনো দুটি বিপরীত কোণের, যে কোনো দুটা বিপরীত কোণ, তার মানে এই কোণ আর এই কোণের বিপরীত কোণ এইটা, তার মানে এই দুই কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক নিতে হবে, কর্ণ না কিন্তু। এই কোণের সমদ্বিখণ্ডক তার মানে এমন একটা রাশি রেখা যায় এটাকে সমান দুই ভাগে ভাগ করবে। তখন এই যেটা, এটা এই বিন্দুটা আমি পি দিলাম, তার মানে এই এপি হচ্ছে এই এ কোণের সমদ্বিখণ্ডক। এখন এর বিপরীত কোণ এটা, তার মানে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকাতে হবে। এই যে এটা হচ্ছে সিকিউ, এই সিকিউ হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক। বলছে যে কোনো দুইটা বিপরীত কোণের সমদ্বিখণ্ডক যদি আঁকান তাহলে এই সমদ্বিখণ্ডক দুইটা পরস্পরের সমান্তরাল হবে। তার মানে এইটা আর এটা সমান্তরাল, দেখে মনে হচ্ছে না? তার মানে এপি সমান্তরাল সিকিউ। বুঝছেন কিনা বলেন প্লিজ? থিওরি বুঝছেন কিনা? থিওরি বুঝছেন? সামান্তরিকের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক। আবার বলছি কর্ণ না কিন্তু, কর্ণ না। কর্ণ হলে তো এইটার সাথে এটা মিশে যাবে। যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক, যে কোনো বিপরীত যে কোনো দুইটা কোণ, বিপরীত যে কোনো দুইটা কোণ, এই কোণ আর এই কোণ আঁকালে হবে না কিন্তু, বিপরীত যে কোনো দুইটা কোণ। বুঝছেন? তার মানে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকাবেন আর এর বিপরীত কোণের সমদ্বিখণ্ডক আঁকাবেন, তাহলে আপনি যে দুইটা রেখাংশ পাবেন তারা পরস্পরের কি? সমান্তরাল, প্যারালাল। হ্যাঁ, তাইলে এখানে এপি লিখবেন যে এপি হলো কোণ এ এর সমদ্বিখণ্ডক। ওকে, আর এই যে সিকিউ হলো কোণ সি এর সমদ্বিখণ্ডক। তাহলে লিখুন অতএব এপি সমান্তরাল সিকিউ। ক্লিয়ার বিষয়টা? ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে। আয়তক্ষেত্র, এখানে যদি সামান্তরিক না লিখে আয়তক্ষেত্র লেখেন তাও সেম। এই যে এখানে যদি সামান্তরিক না দিয়ে আয়তক্ষেত্র দেন তাও সেম। আয়তক্ষেত্রের যে কোনো দুটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর কি? সমান্তরাল। আমি যদি একটা আয়তক্ষেত্র আঁকাই, এই যে একটা আয়তক্ষেত্র, এবিসিডি আয়তক্ষেত্র। হ্যাঁ, এবিসিডি আয়তক্ষেত্রের এই এ কোণের সমদ্বিখণ্ডক যদি আঁকাই, এ কোণের সমদ্বিখণ্ডক কর্ণ না কিন্তু, মানে এই এ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এই যে এ কোণের সমদ্বিখণ্ডক, দেখেন এই পাশে আর এই পাশে সমান না, এটার নাম দিলাম এপি। আর এই সি কোণের সমদ্বিখণ্ডক, এটার নাম দিলাম হচ্ছে সিকিউ। তাহলে এই যে এই এ কোণের সমদ্বিখণ্ডক আর এই এ কোণের বিপরীত কোণ সি এর সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক দুইটা পরস্পর সমান্তরাল, মানে এপি সমান্তরাল সিকিউ। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রেও এটা খাটবে, এই বৈশিষ্ট্যটা খাটবে, সামান্তরিকের ক্ষেত্রে এটা খাটবে। এখন আমাকে বলেন তো, বর্গ এবং রম্বসের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য খাটবে কিনা? রেসপন্স করেন তো। সামান্তরিকের কোণের সমদ্বিখণ্ডক বাহু থেকে কোণ অনুপাতে ভাগ করবে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে এইটুক আর এইটুক সমান কিনা, এইটুক আর এইটুক সমান কিনা, তাই বলছেন? হতে পারে, দেখতে হবে। হ্যাঁ,
দেখতে হবে যে এইটুকু এইটুকু সমান কোনোভাবে বানানো যায় কিনা। আমি বুঝছি আপনার কথা। এইটুকু আর এইটুকু সমান হবে, এইটুকু আর এইটুকু সমান হবে, এইটুকু আর এইটুকু সমান হবে। কিভাবে? কারণ এইটা তো 90, এটা 90 হলে এটা যেহেতু কোণের সমদ্বিখণ্ডক তাহলে এটা 45, আবার এইটা 90, এটা যেহেতু 90 কারণ এটা তো আয়তক্ষেত্র, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে না, তাহলে এটা 45 হলে এটা 45। এই কোণ আর এই কোণ যেহেতু সমান তাহলে এই কোণের বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটা, এরা সমান হবে, সমান হবে। কিন্তু এইটা আর এইটা সমান হবে, এখন এইটুক আর এইটুক সমান হচ্ছে না। মানে আমি বুঝা, আপনি বলতেছেন যে এই জায়গাটা এইটা যে এইখানে আবার মাঝখানে পড়ছে কিনা, মানে এই বাহুর আগেরটার ক্ষেত্রে তাই কিনা, আগেরটা তো মুছে ফেলছি। আচ্ছা এটা আমি দেখে আপনাদেরকে বলার চেষ্টা করবো। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে এইটুক আর এইটুক সমান, এইটুক শিওর, আয়তক্ষেত্রে এইটুক আর এইটুক সমান। কিন্তু এই বৈশিষ্ট্যটা আসলে সবার ক্ষেত্রে মানবে কিনা আমি এটা একটু, মানে আমাকে দেখা লাগবে। হ্যাঁ, না দেখে বলতে পারছি না। হ্যাঁ, এই যে এখানে 45 এখানে 45, তাহলে এই দুই বাহু সমান হচ্ছে তো। এবার আমাকে বলেন, আচ্ছা না না বলতেছেন কিসের জন্য যে না বললেন আমি ভুলে গেছি। কি প্রশ্ন করছিলাম? ও আচ্ছা, মানে বর্গ, বর্গ এবং রম্বস এদের ক্ষেত্রে বিপরীত দুই কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল হবে কিনা, এটা তো এই প্রশ্ন আসবেই না। কেন? কারণ বিপরীত দুই কোণের সমদ্বিখণ্ডক এই কর্ণই হবে, এই কর্ণটাই। তার মানে এই একটা রেখায় এই এক কর্ণই এই কোণকেও সমদ্বিখণ্ড করছে, এই কোণকেও সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এখানে তো বিপরীত দুই কোণের দুইটা সমদ্বিখণ্ডক হচ্ছে না যে এইটা আর এইটা সমান্তরাল হবে, যে এইটার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছিল। তার মানে বর্গ এবং রম্বসের ক্ষেত্রে তো এই কর্ণই তো সমদ্বিখণ্ডক। তার মানে এই কোণের সমদ্বিখণ্ডক যে কর্ণ, আবার এই কোণের সমদ্বিখণ্ডক সেই কর্ণই। সুতরাং বর্গ রম্বসের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা কি, এটা মানে এটা এই বৈশিষ্ট্যটা তো খাটছে না, কারণ এখানে তো এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক আলাদা কেউ না, একই জিনিস। ওকে, আমি সেটা বললাম যে আমাকে দেখতে হবে সামান্তরিকের ক্ষেত্রে হবে কিনা, এটা আমাকে দেখতে হবে, না দেখে তো বলাটা খুব কঠিন। আচ্ছা নেক্সট, তাহলে এটা গেল। এবার পরবর্তী বৈশিষ্ট্য, সামান্তরিকের পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি কোণের পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক, যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে লম্বভাবে ছেদ করে, পরস্পরকে লম্বভাবে ছেদ করে। মানে কি? সামান্তরিকের পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক আমি দুইবার লিখে ফেলছি, একবার কাটা যাবে। হ্যাঁ, যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে লম্বভাবে ছেদ করে। মানে ব্যাপারটা কি জানেন? মনে করেন এটা একটা সামান্তরিক। হ্যাঁ, এই এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক। এই এবিসিডি সামান্তরিকের পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণ বা সন্নিহিত যে কোনো দুইটা কোণ, তার মানে এই কোণ আর এই কোণ যদি নেন, এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক যদি আঁকান, সেই সমদ্বিখণ্ডক দুইটা আবার পরস্পরের উপর লম্ব হবে। তার মানে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকালে পরে এই যে, মানে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, কর্ণ না কিন্তু এই কোণের সমদ্বিখণ্ডক। আবার এই কোণের সমদ্বিখণ্ডক যদি আঁকান এই কোণের,
এই কোণের সমদ্বিখণ্ডক আঁকালাম, এই যে এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। হ্যাঁ, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। এই থিওরিটা বলতেছে এইটা, যে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডক যদি আঁকান, এই যে এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক আঁকালে পরে এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব হবে, তার মানে এইটার উপর এইটা হবে লম্ব, তার মানে এই কোণটা হবে 90। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, তাহলে এই এ ও হচ্ছে এই এ কোণের সমদ্বিখণ্ডক লিখবেন, এই বি ও হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, অতএব এ ও লম্ব বি ও। হ্যাঁ, তার মানে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে রাইট। এখন প্রশ্ন হচ্ছে কেন প্রত্যেকটার ক্ষেত্রে রাইট? মানে সামান্তরিক বলেন, আয়ত বলেন, রম্বস বলেন, বর্গ বলেন, সবার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা সেম। এখন অনেকে বলে যে ভাই এই কোণটা যে 90, এটা কেমনে 90 হলো? আচ্ছা, আপনারা আমাকে বলেন, এখানে আমি যদি বলি ত্রিভুজ এ ও বি, দেখেন ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে, আচ্ছা আমাকে বলেন তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এ ও বি ত্রিভুজ বলতে এই যে এ ও বি মানে এই ত্রিভুজটার কথা বলতেছে, এই ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ না? এই ত্রিভুজের 3 কোণ, তার এই হলো একটা কোণ, এই হলো একটা কোণ, আর এই হলো একটা কোণ। আমি জানি না, ধরেন এটা আমি জানি না যে এটা 90, থিওরি আমরা জানি না। হ্যাঁ, আমি জানি না এটা 90 ডিগ্রি, ওইটা আমরা বের করবো যে ওটা আসলে কত। আচ্ছা, আমরা জানি না। হ্যাঁ, তাহলে এই কোণটার মান আমরা বের করব। তাহলে এই কোণটা কত আমাকে বলেন তো, একটু বলতে পারবেন প্লিজ? এই কোণের মান কত একটু বলতে পারবেন প্লিজ? একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, বলেন তো এই কোণের মান কত আর এই কোণের মান কত? এই পুরো কোণটা কত? এই পুরো কোণটা এ, তাহলে এইটুকু হবে এ বাই টু, এ বাই টু বা হাফ অফ এ, হাফ অফ এ, হাফ এ। কেন হাফ এ? কারণ এটা তো সমদ্বিখণ্ডক, এইটা তো এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই পুরোটা মান যদি এ হয় তাহলে এইটুকু এইটা হবে এর অর্ধেক। এইটা কিন্তু আবার এই বি কোণের সমদ্বিখণ্ডক, এই পুরো কোণটা বি, তাহলে এইটুকু হবে বি এর অর্ধেক, মানে হাফ অফ বি। তো এইটুকু হাফ অফ বি, এইটুকু হাফ অফ এ। তাহলে এই এ ও বি ত্রিভুজের এই কোণ আর এই কোণের যোগফল 180, তার মানে কোণ হাফ অফ এ প্লাস কোণ হাফ অফ বি প্লাস কোণ ও বলতে আমি এই কোণটাকে বোঝাচ্ছি, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুইজনের মধ্যে একটা হাফ কমন আছে, তাহলে হাফ কমন নিলে কি থাকতেছে? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ ও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন কোণ এ প্লাস বি মানে 180, আমরা একটু আগে পড়ে আসছি, মনে আছে যে একটা সামান্তরিকের পাশাপাশি অবস্থিত দুইটা কোণের যোগফল 180, পরস্পরের সম্পূরক। এই যে কোণ এ আর কোণ বি, এই দুইটা কি 180 না? একটু আগে পড়ে আসছি, কিন্তু থিওরি পড়ে আসছি, পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণের যোগফল 180, তাহলে কোণ এ প্লাস কোণ বি 180। হ্যাঁ, তার মানে এই যে এই কোণ এ আর এই কোণ বি, তার মানে এই যে কোণ এ প্লাস বি, তার মানে হাফ, আর এ প্লাস বির মান 180 প্লাস কোণ ও ইজ ইকুয়াল টু 180। এই 2 দিয়ে 180 যাবে 90 বার, এই 90 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে 90 প্লাস ও ইজ ইকুয়াল টু 180। তাহলে এই ও কোণ বের করবো, মানে এই কোণটা বের করবো, রেখে দেন, এই 90 এই পাশে বিয়োগ করেন, তাহলে কোণ ও ইজ ইকুয়াল টু 180 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 90। তাহলে কোণ ওর মান 90, তাহলে এই কোণটা 90, আর এই কোণটা যেহেতু 90, তার মানে এই রেখা আর এই রেখা পরস্পর লম্ব। তার মানে কি আমরা বলতে পারি না যে পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে ছেদ করে? তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক লম্ব। আপনি একইভাবে এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক আঁকাবেন, লম্ব হবে। 45 কিভাবে? যারা 45 বলছেন আগে বোঝেন, 45 যারা বলছেন একটু বুঝে শুনে উত্তর দিবেন। এটা কি এই কোণটা কি 90, এটা 45 হবে? এটা যদি আয়তক্ষেত্র হতো তাহলে এটা 45 বলতে পারতেন। বুঝে শুনে উত্তর দিতে হবে কিন্তু। এটা কি আয়তক্ষেত্র? এটা তো সামান্তরিক, তাই এই কোণটা 90 নাকি? এই কোণটা যদি 90 হতো তাহলে এটা 45 হতো, মানে এটা মাঝখান দিয়ে গেছে বলেই কি 45, ব্যাপারটা কি তাই? এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রেও সামান্তরিকের এই বৈশিষ্ট্যটা আয়তক্ষেত্রে মানে এই বৈশিষ্ট্যটা 4 জনের ক্ষেত্রেই মানবে, হোক সামান্তরিক হোক আয়ত রম্বস বর্গ, সবার 4 জনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা মানবে। দেখেন আমি আরো চিত্র আঁকে দেখাচ্ছি। যদি জিনিসটা আমি আয়তক্ষেত্র নিতাম, এই যে দেখেন যে আয়তক্ষেত্রের এই যে
দেখেন লিখবেন আয়তক্ষেত্রের পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। আপনি এই কথাটা আগের পেজে এই যে এই সামান্তরিক কাটি আমি আয়ত বানাই দিই। হ্যাঁ, ওকে, সামান্তরিক কাটি আমি আয়ত বানাই দিচ্ছি। দেখেন তাহলে হয়ে গেল। আয়তক্ষেত্রের পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে লম্বভাবে ছেদ করে। আমি আয়তক্ষেত্র যদি আঁকাই, দেখেন আয়তক্ষেত্র, এটা এবিসিডি আয়তক্ষেত্র। এই এবিসিডি আয়তক্ষেত্রের পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণ বা সন্নিহিত দুইটা কোণ, অনেক কোশ্চেনে কিন্তু বলবে না পাশাপাশি অবস্থিত দুইটা কোণ, বলবে সন্নিহিত দুইটা কোণ। হ্যাঁ, এখন আমি যদি এই এ কোণের সমদ্বিখণ্ডক আঁকাই, এ কোণের সমদ্বিখণ্ডক মানে এ কোণকে সমান দুই ভাগে ভাগ করবে যে। আবার এই বি কোণের যদি সমদ্বিখণ্ডক আঁকাই, এই এ কোণের সমদ্বিখণ্ডক আর বি কোণের সমদ্বিখণ্ডক এখানে যে মিললে এই কোণটা 90 হবে। কিভাবে? যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তার মানে এটা 90, আর যেহেতু এটা সমদ্বিখণ্ডক তার মানে এটা মাঝখান দিয়ে গেছে, তাহলে এবার কিন্তু এটা 45, এটা 45, তার মানে এটুক 45। এটা যেহেতু মাঝখান দিয়ে গেছে, এটা যেহেতু আয়তক্ষেত্র তার মানে এই কোণটা 90, তাহলে এটা 45 হবে অর্ধেক। তাহলে এটুক 45, এটুক 45, তাহলে 45 45 90। তাহলে এই যে ত্রিভুজ এখানে হয়েছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এই দুইটা মিলে 90 হলে এটা 91। ওইটা 91 না, মানে ওইটা 91। আবার মনে করেন না যে ওইটা 91, মজা করলাম যে এটা 45 এটা 45, তাহলে ওইটা কি 91, মানে ওইটা 91 91 না, মানে আবার মনে করেন না যে 91 91। হ্যাঁ, এরকম না ব্যাপারটা। আচ্ছা, তাহলে এটা 45 এটা 45, তাহলে এই দুইজন মিলে 90, তাহলে এইটা 91। ওটা 91, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এই দুইজন মিলে যদি 90 হয় তাহলে এটা 91 হবে। ওকে, আচ্ছা, আশা করি বুঝছেন। আবার বর্গের ক্ষেত্রেও সেম। বর্গের ক্ষেত্রে যদি কোণের সমদ্বিখণ্ডক আঁকান, আরে আল্লাহ, কোণের সমদ্বিখণ্ডক, তো কোণের সমদ্বিখণ্ডক মানে তো কর্ণ। কোণের সমদ্বিখণ্ডক আঁকালে পরে এই যে এটা হবে 90। কেন? কারণ কোণের সমদ্বিখণ্ডক মানে এটা 45, বর্গেরও কিন্তু এগুলো 90, তাই এটা 45 এটা 45, তাহলে এটা 90 হবে। আবার রম্বসের ক্ষেত্রেও আমরা তো এগুলো বর্গ আর রম্বসের ক্ষেত্রে আগেই পড়ছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, এগুলো আমরা আগেই পড়ছি। ঠিক আছে, আশা করি বুঝছেন। তার মানে রম্বসের ক্ষেত্র মানে এই বৈশিষ্ট্যটা, হ্যাঁ, এই বৈশিষ্ট্যটা সবাই মানে যে এদের যে মানে যে কোনো পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডক পরস্পরের উপর লম্ব। তার মানে এর সমদ্বিখণ্ডক আকারে এখানে যে ত্রিভুজটা সৃষ্টি হবে, সেই ত্রিভুজের এই কোণটা হবে কি, সেই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ, কারণ এর একটা কোণ কি 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। এবার আমি এই রিলেটেড একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক, যেখানে আকার হবে সামান্তরিক। কোণ এ ও কোণ বি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে নিচের কোণটি সঠিক। নিচের কোণটি সঠিক। এক নাম্বার, ত্রিভুজ ও এ বি সমকোণী। 2 নাম্বার, ত্রিভুজ ও এ বি, আপনি কিন্তু লিখবেন যে ত্রিভুজ ও এ বি লিখবেন। হ্যাঁ, এই যে আমি লিখে দিই, ত্রিভুজ ও এ বি সূক্ষ্মকোণী
ত্রিভুজ ও এ বি স্থূলকোণী আর একটা অপশন কি বানাবো, যে কোনোটি হতে পারে, যে কোনোটি হতে পারে। আচ্ছা, এখানে আপনাকে কি করতে হবে, এখানে কিভাবে হয়? হ্যাঁ, আচ্ছা দেখেন, কি বলছে, এবিসিডি সামান্তরিক, তাহলে এবিসিডি একটা সামান্তরিক আকান। এই যে এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিকের কোণ এ আর কোণ বি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, তো এটার নাম দেন এবিসিডি সামান্তরিক। এই এবিসিডি সামান্তরিকের কোণ এ এর সমদ্বিখণ্ডক আর কোণ বি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। বলছে তাহলে যে ও এ বি যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে যেখানে, এই ত্রিভুজটা কেমন হবে? তো কেমন হবে এর জন্য আমরা তো বুঝে গেছি যে এই মানে দুইটা পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেখানে একটা 90 ডিগ্রি সৃষ্টি হয়, আর এটা 90 ডিগ্রি সৃষ্টি হয়েছে মানে এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে উত্তর হচ্ছে ত্রিভুজ ও এ বি সমকোণী। ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, তাহলে গেল এটা। আচ্ছা, এখন একটা 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 প্রশ্ন একটু লেখেন তো। এই চিত্র দেওয়া থাকবে, হ্যাঁ, এখানে যে চিত্রটা আমি আঁকাচ্ছি এই চিত্রটা দেওয়া থাকবে। আচ্ছা, এবিসিডি এবিসিডি এটা হচ্ছে 3x মাইনাস 50, এটা হচ্ছে x মাইনাস 10, এই কোণটা এটা। হ্যাঁ, না এই কোণগুলো হয়তো দেওয়া থাকবে না, বুঝছেন, কোণগুলো দেওয়া থাকবে না। আচ্ছা, বলছে এবিসিডি সামান্তরিকের, বলছে এ বি সিডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের কোণ এ ইজ ইকুয়াল টু 3x মাইনাস 50। আল্লাহ, 3x মাইনাস 50 কোণ সি ইজ ইকুয়াল টু x মাইনাস 10 হলে x এর মান কত, x এর মান কত? হ্যাঁ, আচ্ছা, x এর মান বের করতে হবে। x এর মান বের করতে হবে। এখন দেখেন, এখন বলছে এবিসিডি সামান্তরিক, তার মানে এবিসিডি একটা সামান্তরিক, তাহলে এবিসিডি সামান্তরিকটা আপনি আঁকাবেন। বলছে কোণ a ইকুয়াল টু 3x মাইনাস 50, তার মানে এই যে এই কোণ এটা হচ্ছে 3x মাইনাস 50। কোণ বি সি ইকুয়াল টু x মাইনাস 10, তাহলে কোণ সি মানে এটা x মাইনাস 10, তাহলে x মাইনাস 10। হ্যাঁ, এখন বলছে যে তাহলে x এর মান কত। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি যে একটা সামান্তরিকের বিপরীত কোণ দুইটা সমান হয়, তার মানে এই a কোণ আর এই c কোণ কিন্তু সমান। তার মানে আমরা তো জানি যে কোণ a ইজ ইকুয়াল টু কোণ c, তার মানে কোণ a এর মানে 3x মাইনাস 50 আর কোণ c মানে হচ্ছে x মাইনাস 10, তাহলে এটা হচ্ছে 3x, x গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এই x এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, ওই পাশে হচ্ছে মাইনাস 10, এই মাইনাস 50 এই পাশে গেলে হবে প্লাস 50। ক্লিয়ার? 3x থেকে x গেলে হচ্ছে 2x, 50 থেকে 10 চলে গেলে 40, তাহলে x ইকুয়াল টু কত, এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে 40 ডিভাইডেড বাই 2, তাহলে x ইকুয়াল টু 20, তার মানে x এর ভ্যালু হচ্ছে 20। ক্লিয়ার? x এর ভ্যালু 20। কিন্তু এই কোশ্চেনে যদি একটু তাকান, হয়েছে এটা হয়েছে এই সেম কোশ্চেন, আবার বলছি আমি একটু কারেকশন দিব, এই সেম কোশ্চেনে যদি আচ্ছা, এই সেম কোশ্চেনে যদি এখানে
শুধু বি দিত তাহলে কি হতো বলেন তো, উত্তর কত হতো? এখানে যদি বি দিত তাহলে উত্তর কত হতো? তাহলে উত্তর কত হতো বলেন তো? আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, যদি বলতো যে কোন এ ইকুয়াল টু এত, কোন বি ইকুয়াল টু এত, তার মানে কোন এ এইটার মান দিয়ে আছে 3x-50, আর কোন বি বলতে এইটার মান দিয়ে আছে x-10। হ্যাঁ, x-10। এখন আমরা কি জানি? আমরা জানি যে মানে পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180, তার মানে এইটা যোগ এইটা ইজ ইকুয়াল টু 180 করতে হবে এবার। তার মানে 3x-50 প্লাস x-10 ইজ ইকুয়াল টু 180। এই 3x আর x আছে 4x, এই -50 আর 10 কত হয়? -50 আর 10 হবে হচ্ছে -60 ইজ ইকুয়াল টু 180। তাহলে 4x ইজ ইকুয়াল টু এই 60 এর ভিতরে যোগ হবে, তাহলে 180 এই 60 এর যোগ হবে। হ্যাঁ, তাহলে 4x ইজ ইকুয়াল টু 240। তাহলে x ইজ ইকুয়াল টু এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 240 কে 4 দিয়ে ভাগ, তাহলে 4 6 24। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 60, তার মানে x এর মান হচ্ছে 60। 10 কিভাবে 10? কিভাবে ভাইয়া? কি ক্যালকুলেশন করলেন? 90 লিখছেন নাকি ওই পাশে? দেখেনি কি কাজ করছে। হ্যাঁ, আপনারা এই পাশে 90 লিখছেন। 90 লিখছেন কেন? যারা 10 করছেন তারা 90 লিখছেন। এই কোণ আর এই কোণের যোগফল কি 90? এরা পরস্পরের সম্পূরক না? একটু আগে পড়ে আসলাম। এটা সম্পূরক, তার মানে এদের যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। তো 90 লিখলে কিভাবে হবে? ওকে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আচ্ছা, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, আমরা চেষ্টা করবো আগামীকালও ক্লাস নেওয়ার। আগামীকাল ক্লাস নিলে চতুর্ভুজের থিওরির অল্প একটু বাকি আছে, আর হচ্ছে সামান্তরিকের মানে গাণিতিক সমস্যাগুলো বাকি আছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।